শাশুড়ি মারা যাওয়ার আগে আমার যাকে দিয়ে গেলেন 2টা দোতলা বাড়ি, আর আমার হাতে তুলে দিলেন মাত্র 50,000 টাকার একটা সঞ্চয়পত্র। মনে মনে হেসে ব্যাংকে ঢুকেছিলাম। ভেবেছিলাম টাকাটা তুলে নিয়ে জীবনের এই অধ্যায়টাই চিরতরে বন্ধ করে দেব। কিন্তু 1 মিনিটও পেরোয়নি, ব্যাংকের কর্মকর্তা বিস্মিত চোখে আমার দিকে তাকিয়ে বললেন, আপনি কি নিশ্চিত এই টাকাটা এখনই তুলতে চান? কারণ এই হিসেবের সঙ্গে এমন একটা বিষয় জড়িয়ে আছে যেটা আগে আপনার জানা দরকার। সেদিনই বুঝেছিলাম আমার শাশুড়ি মৃত্যুর আগে একটা গোপন সত্য লুকিয়ে রেখে গেছেন, আর সেই সত্য পুরো পরিবারকে উলটপালট করে দেওয়ার জন্য যথেষ্ট। প্রথম পর্ব। হাসপাতালের কেবিন জুড়ে শুধু ভেন্টিলেটরের টানা শব্দটা যেন কাউকে বাঁচিয়ে রাখার জন্য নয়, বরং শেষ কয়েকটা মুহূর্ত গুনে চলছে। কেবিনের ভেতর আমরা সবাই দাঁড়িয়েছিলাম। শাশুড়ি রওশনারা বেগমের শ্বাস তখন খুবই ক্ষীণ। বিছানার পাশে দাঁড়িয়ে থাকা আইনজীবী ধীরে ধীরে তার রেখে যাওয়া উইল খুলছিলেন। আমার নাম মেহেরিন, এই বাড়ির বড় ছেলে রাশেদের স্ত্রী আমি। 5 বছর ধরে এই সংসারে আছি, কখনো নিজের জন্য কিছু চাইনি। সংসারের মানুষগুলোর জন্য যতটা পেরেছি করেছি। শাশুড়ির ওষুধ থেকে শুরু করে হাসপাতাল, আত্মীয় স্বজন আপ্যায়ন সবকিছু নিজের দায়িত্ব ভেবে সামলেছি। কিন্তু সেই 5 বছরের হিসাব শেষ প্রাপ্তি হলো মাত্র 50,000 টাকার একটা সঞ্চয়পত্র। আর আমার যা সাবিহা, যে এই বাড়িতে এসেছে মাত্র 2 বছর আগে, সে পেল ঢাকার অভিজাত এলাকায় থাকা 2টি দোতলা বাড়ি। আইনজীবী উইল পড়া শেষ করতেই পুরো কেবিনে এমন নীরবতা নেমে এলো যেন কেউ নিঃশ্বাস নিতে ভুলে গেছে। আমি মাথা নিচু করে দাঁড়িয়ে রইলাম। হঠাৎ অনুভব করলাম আশেপাশে সবাই আমার দিকে তাকিয়ে আছে, কেউ করুণা নিয়ে, কেউ কৌতূহল নিয়ে, আবার কারো চোখে লুকোনো আনন্দ স্পষ্ট। ওদিকে সাবিহা যেন অভিনয়ের মঞ্চে উঠে গেছে। সে দৌড়ে গিয়ে শাশুড়ির হাত ধরে কান্না শুরু করলো। আম্মা, আপনি আমাকে এত কিছু দিয়ে গেলেন কেন? আমি তো এসবের যোগ্য না। তার চোখ দিয়ে অঝরে পানি পড়ছে। শাশুড়ি শেষ শক্তিটুকু দিয়ে কাপা হাতে সাবিয়ার হাত স্পর্শ করলেন। সেই স্পর্শে এমন মমতা ছিল যা আমি কোনোদিন নিজের জন্য পাইনি। আমি শুধু দূরে দাঁড়িয়েছিলাম, হাতে শক্ত করে ধরে সেই সঞ্চয়পত্র। কাগজটা যেন হঠাৎ করে অনেক ভারী হয়ে গেছে। ঠিক তখনই আমার স্বামী রাশেদ পাশে এসে দাঁড়ালো। নরম গলায় বলল, মেহেরিন, মন খারাপ করো না। আমি জানি তোমার সঙ্গে অন্যায় হয়েছে, কিন্তু মা ছোটবেলা থেকে আমার ছোট ভাইকে বেশি ভালোবাসতেন। তাই হয়তো সাবিয়াকে বেশি আপন মনে করছেন। সে আমার কাঁধে হাত রাখলো। আমি পরে ইমরানের সঙ্গে কথা বলবো। 2টা বাড়ির ব্যাপারে নিশ্চয়ই একটা সমাধান হবে। আর এই 50,000 টাকা, এটাকে আপাতত একটা উপহার হিসেবে রাখো। নিজের যা ইচ্ছা কিনে নিও। আমি কিছু বললাম না, শুধু মনে মনে একটা কথাই ঘুরছিল। 5 বছরের ভালোবাসা, ত্যাগ আর সম্মানের দাম কি সত্যিই মাত্র 50,000 টাকা? সেই রাতে শাশুড়ি পৃথিবী ছেড়ে চলে গেলেন। পরদিন জানাজা আর দাফন শেষ হলো। বাসায় মানুষের ভিড়। সাবিয়া সাদা কালো ওড়না মাথায় দিয়ে এমন ভাবে কাঁদছিল যেন পৃথিবীতে শাশুড়িকে সবচেয়ে বেশি সেই ভালোবাসতো। আত্মীয় স্বজন সবাই তাকে ঘিরে রেখেছে। আহা মা, নিজেকে সামলাও। রওশনার আপা তোমাকে সবচেয়ে বেশি বিশ্বাস করতেন। 2টা বাড়ি তোমার হাতে দিয়ে গেছেন, মানে নিশ্চয়ই তোমার উপর তার ভরসা ছিল। সাবিয়া চোখ মুছতে মুছতে বলল, আম্মার দোয়াই আমার সবচেয়ে বড় সম্পদ। আমরা সবসময় তার ইচ্ছা অনুযায়ী চলবো। তার পাশে দাঁড়িয়েছিল তার স্বামী ইমরান, সরল মানুষ। স্ত্রীর কথাগুলো শুনে তার চোখে গর্ব স্পষ্ট দেখা যাচ্ছিল। আর আমার স্বামী, সে শুধু অতিথিদের চা নাস্তা পৌঁছে দিচ্ছিল। মনে হচ্ছিল এই ঘটনার সঙ্গে তার কোনো সম্পর্কই নেই। সবকিছু শেষ হতে রাত হয়ে গেল। বাসায় ফিরে আমি একেবারে ভেঙে পড়েছিলাম। রাশেদ ক্লান্ত শরীরে সোফায় বসে আদো ঘুমে বলল, মেহেরিন, তুমি কষ্ট পেও না, সব ঠিক করে দেব। আমি তার দিকে তাকিয়ে রইলাম। আজ প্রথমবারের মতো মনে হলো এই মানুষটা আমাকে বুঝে ঠিকই, কিন্তু আমার জন্য দাঁড়ানোর সাহস তার নেই। পরদিন সকালে সিদ্ধান্ত নিয়ে ফেললাম, এই 50,000 টাকা তুলে নেব। তারপরে এই অপমানের অধ্যায় চিরদিনের জন্য শেষ করে দেব। সকালবেলা সঞ্চয়পত্রটা নিয়ে ব্যাংকে গেলাম। কাউন্টারের সামনে দাঁড়িয়ে বললাম, আসসালামু আলাইকুম, আমি এই সঞ্চয়পত্রের টাকাটা তুলতে চাই। ব্যাংকের কর্মকর্তা কাগজপত্র নিয়ে কম্পিউটারে তথ্য দেখতে শুরু করলেন। প্রথমে সবকিছুই স্বাভাবিকই লাগছিল, কিন্তু কয়েক মুহূর্ত পরে তার মুখের অভিব্যক্তি বদলে গেল। তিনি বারবার স্ক্রিনের দিকে তাকাচ্ছেন, আবার আমার দিকে তাকাচ্ছেন। শেষ পর্যন্ত ধীরে জিজ্ঞেস করলেন, আপনার নাম কি মেহেরিন রাশেদ? জি। তিনি কিছুক্ষণ চুপ করে থেকে বললেন, ম্যাডাম, এই সঞ্চয়পত্রটা আসল সাধারণ কোনো হিসাবের সঙ্গে যুক্ত নয়। এটা একটা যৌথ হিসাবের অংশ। আমি বিস্মিত হয়ে বললাম, যৌথ হিসাব? কার সঙ্গে? তিনি কম্পিউটারের স্ক্রিনে চোখ রেখে উত্তর দিলেন, আপনার আর আপনার যা সাবিহা ম্যাডামের নামে। আমার বুকের ভেতরটা ধক করে উঠল। আমি তো কোনোদিন এমন কোনো হিসাব খোলার কথা জানিই না। কর্মকর্তা আবার বললেন, আর একটা বিষয় আছে। আমি উৎকণ্ঠায় জিজ্ঞেস করলাম, কি বিষয়? তিনি ধীরে ধীরে বললেন, এই হিসাবে এখন আর 50,000 টাকা নেই।
আমি অবাক হয়ে তাকিয়ে রইলাম। গলাটা শুকিয়ে গেল, কাপা কণ্ঠে শুধু বলতে পারলাম, তাহলে কত টাকা আছে? আমার মুখ থেকে কথাগুলো বের হতেই ঘরের ভেতরের বাতাস যেন মুহূর্তে ভারী হয়ে গেল। আমি শান্ত গলায় বললাম, আমি আজ ব্যাংকে গিয়েছিলাম। রাশেদ, ইমরান আর সাবিহা তিনজনে আমার দিকে তাকিয়ে রইল। আমি ধীরে ধীরে সব খুলে বলতে শুরু করলাম। যৌথ হিসাবের কথা, সেই হিসাবে গত 2 বছরে কোটি টাকারও বেশি লেনদেন হয়েছে। আর সবচেয়ে বড় কথা, সব বড় অঙ্কের টাকা জমা হয়েছে আমার স্বামী রাশেদের ব্যক্তিগত হিসাব থেকে। আমার কথা শেষ হতেই সাবিয়ার মুখের রং এক মুহূর্তে বদলে গেল। সে অবাক হয়ে ইমরানের দিকে তাকিয়ে বলল, ইমরান, আল্লাহর কসম, আগে আমার কথাটা শোনো। আমার আর ভাইয়ের মধ্যে কোনো খারাপ সম্পর্ক নেই। ব্যাপারটা তুমি যেভাবে ভাবছো সেরকম কিছুই না। কথা শেষ করে সে কান্না শুরু করে দিল। আমরা শুধু ভেবেছিলাম কোম্পানির টাকার উপর আমাদের অধিকার আছে, তাই এই ব্যবস্থা করা হয়েছিল, এর বাহিরে আর কিছুই না। তারপর আমার দিকে আঙ্গুল তুলে বলল, আসল কথা হলো আপা আমার উপর হিংসা করে। আম্মা আমাকে 2টা বাড়ি দিয়ে গেছেন, সেটা উনি মানতে পারছেন না, তাই এখন মিথ্যা অভিযোগ তুলে আমার সংসার ভাঙতে চাইছেন। কথাগুলো শুনে ইমরানের মুখ নরম হয়ে গেল। সে বরাবরই সহজ সরল মানুষ, স্ত্রীর চোখের পানি দেখেই যেন সব বিশ্বাস করে ফেলে। আমার দিকে হতাশার চোখে তাকিয়ে বলল, ভাবি, আমি জানি মা আপনার সঙ্গে অন্যায় করেছেন, কিন্তু তাই বলে আমার স্ত্রীকে নিয়ে এমন অভিযোগ করবেন? আমি ওকে চিনি, ও এমন মেয়ে না। এক মুহূর্তে যেন আমি সবার চোখে অপরাধী হয়ে গেলাম। কেউ সত্যিটা জানতেই চাইলো না, কেউ প্রশ্ন করলো না। আমি কিছুক্ষণ সবার মুখের দিকে তাকিয়ে রইলাম। একজন চুপ করে দাঁড়িয়ে আছে, একজন কান্না করে অভিনয় করছে, আর একজন সব জানার পরেও নীরব। আমার ভেতরের কষ্টটা হঠাৎ করে বরফের মতো ঠান্ডা হয়ে গেল। খুব শান্ত গলায় বললাম, ঠিক আছে, আমি এই খারাপ, আমি এই মিথ্যা বলছি। তারপর সাবিয়ার দিকে তাকিয়ে বললাম, তাহলে একটা কাজ করো, এখনই আমার সঙ্গে ব্যাংকে চলো, সবার সামনে সেই 50,000 টাকা তুলে দেখাও, আর প্রমাণ করে দাও তোমার লুকানোর কিছুই নেই। আমার কথা শুনে সাবিহার কান্না থেমে গেল। সে একবার রাশেদের দিকে তাকালো, আবার ইমরানের দিকে, চোখে স্পষ্ট অস্থিরতা। ঠিক তখনই রাশেদ রেগে উঠে বলল, ব্যাংকে যাওয়ার কি দরকার? একটা সামান্য বিষয় নিয়ে তুমি পুরো পরিবারকে অশান্ত করে দিচ্ছ। আমি ওর কথার কোনো উত্তর দিলাম না, শুধু সাবিহার চোখের দিকে তাকিয়ে বললাম, যেতে পারবে তো? কয়েক সেকেন্ড চুপ থেকে সে জোর করে নিজেকে সামলে নিল। অবশ্যই পারবো, আমার ভয়ের কিছু নেই। আমি আর এক মুহূর্ত নষ্ট করলাম না। সঞ্চয়পত্রটা হাতে নিয়ে দরজার দিকে হাঁটতে শুরু করলাম। রাশেদ আমার হাত ধরতে চেয়েছিল, আমি শক্ত করে হাত ছাড়িয়ে নিলাম। শেষ পর্যন্ত 4 জনই একসঙ্গে ব্যাংকের উদ্দেশ্যে রওনা দিলাম। সারা রাস্তা কেউ একটা কথাও বলল না। গাড়ির ভেতরে নীরবতা যেন আরো ভারী হয়ে উঠছিল। ব্যাংকে ঢুকতেই আগের দিনে সেই কর্মকর্তাই আমাদের দেখতে পেলেন। আমাদের 4 জনকে একসঙ্গে দেখে তার চোখ বিস্ময়ে ফুটে উঠল। আমি কাউন্টারের সামনে গিয়ে সঞ্চয়পত্র আর কাগজপত্র এগিয়ে দিয়ে বললাম, আমরা যৌথ হিসাব থেকে বাকি টাকাটা তুলতে এসেছি। কর্মকর্তা নিয়ম মতো কাগজপত্র যাচাই করলেন, তারপর সাবিহার দিকে একটি ফর্ম এগিয়ে দিলেন। এখানে স্বাক্ষর করুন। সাবিহা কলম হাতে নিল, কিন্তু তার হাত এতটাই কাঁপছিল যে ঠিক মতো কলম ধরতে পারছিল না। রাশেদ তার পেছনে দাঁড়িয়েছিল, তার মুখটা অস্বাভাবিক গম্ভীর। আমি ধীরে সরে বললাম, স্বাক্ষর করো। শেষ পর্যন্ত অনেক কষ্টে সাবিহা স্বাক্ষর করলো। কিছুক্ষণ পর কর্মকর্তা কাউন্টারের উপরে 50,000 টাকা গুনে রেখে দিলেন। রাশেদ যেন স্বস্তির নিঃশ্বাস ফেললো। তার চোখে এমন একটা ভাব যেন সে মনে করেছে আমি ভুল প্রমাণিত হয়েছি। সাবিহা ও আত্মবিশ্বাসে ফিরে পেয়ে ঠোঁটে হালকা হাসি এনে বলল, এবার নিশ্চয়ই আপনার সন্দেহ দূর হয়েছে, টাকা তো তুলে ফেললাম। আমি তার কথার কোনো উত্তর দিলাম না, বরং কর্মকর্তার দিকে তাকিয়ে শান্ত গলায় বললাম, আমাকে যৌথ হিসাবে শুরু থেকে আজ পর্যন্ত সম্পূর্ণ লেনদেনের বিবরণ দিন। কর্মকর্তা একটু ইতস্ত করে বলল, এটা যৌথ হিসাব, 2 পক্ষের সম্মতি লাগবে। আমি সঙ্গে সঙ্গে বললাম, আমি তো এই হিসাবের একজন মালিক, আর উনিও এখানে উপস্থিত, দয়া করে স্টেটমেন্টটা বের করে দিন। আমার কথা শুনে রাশেদের মুখের রং বদলে গেল। সে তাড়াতাড়ি কিছু বলতে চাইলো, কিন্তু ততক্ষণ অনেক দেরি হয়ে গেছে। আমি তার দিকে তাকিয়ে হালকা হাসলাম। কি হলো, সত্যিটা সামনে চলে আসবে বলে ভয় পাচ্ছ? সাবিয়া ঠোঁট শুকিয়ে গেল, মুখ ফ্যাকাশে হয়ে গেল। কর্মকর্তা আর কিছু না বলে কম্পিউটারে কাজ শুরু করলেন। কিছুক্ষণ পর প্রিন্টারের শব্দ ভেসে এলো, একটার পর একটা কাগজ বের হতে লাগলো। অনেকগুলো পৃষ্ঠা একসঙ্গে সাজিয়ে তিনি আমার হাতে দিলেন। আমি ধীরে ধীরে প্রথম পাতাটা খুললাম। উপরের প্রথম লাইনেই লেখা, এই যৌথ হিসাবটি খোলা হয়েছে 3 বছর আগে। আর সেই মুহূর্তে আমার বুকের ভেতরে অজানা একটা আশঙ্কা আরো গভীর হয়ে উঠল। আমার হাত কাঁপছিল, তবুও একের পর এক কাগজ উল্টে যাচ্ছিলাম। প্রথম পাতায় লেখা ছিল, যৌথ হিসাবটা খোলা হয়েছে 3 বছর আগে, আর সেই হিসাবে প্রথম জমা পড়েছিল 20,000 টাকা। জমাটা এসেছিল সরাসরি আমার স্বামী রাশেদের ব্যক্তিগত হিসাব থেকে। তারপর থেকে প্রতি মাসে নিয়ম করে 5,000, কখনো 10,000, কখনো আরো বড় অঙ্কের টাকা জমা হয়েছে সেই হিসাবে। আমি যত সামনে এগোচ্ছিলাম ততই বুকের ভেতরটা হিম হয়ে যাচ্ছিল, কারণ টাকাগুলো কোথায় খরচ হয়েছে তারও বিস্তারিত লেখা ছিল। দেশের নামকরা গহনার দোকানে, দামি বিদেশি ব্র্যান্ডের ব্যাগ ও পোশাকে, একটা নতুন গাড়ির অগ্রিম মূল্য, সবকিছুর তারিখ মিলে দেখেই আমার শরীর শিউরে উঠলো। যেদিন যেদিন সাবিহাকে নতুন গহনা পরে দেখেছি, যেদিন
নতুন গাড়ি নিয়ে সবাইকে ঘুরে বেড়াতে দেখেছি। সব কিছুর হিসাব যেন এই কাগজের পাতায় লেখা। অথচ ইমরানের মাসিক আয় দিয়ে এসব কোনোভাবেই সম্ভব ছিল না। প্রতিটি পাতা উল্টানোর সঙ্গে সঙ্গে মনে হচ্ছিল আমার চারপাশের পৃথিবীটা বদলে যাচ্ছে। আমি ধীরে ধীরে শেষ পাতায় এসে থামলাম। হঠাৎ একটি লেনদেনে চোখ আটকে গেল। মাত্র 3 দিন আগে, হঠাৎ শাশুড়ি মারা যাওয়ার 2 দিন আগের তারিখ। সেখানে লেখা 2 লক্ষ টাকা উত্তোলন। বিবরণের উল্লেখ ছিল পারিবারিক কবরস্থান ক্রয় বাবদ সম্পূর্ণ মূল্য পরিশোধ। আমি কয়েক সেকেন্ড নিশ্চুপ হয়ে রইলাম। তারপর ধীরে ধীরে মাথা তুলে রাশেদের দিকে তাকালাম। সে আমার চোখ এড়িয়ে অন্যদিকে তাকিয়েছিল। আমি কাপা গলায় বললাম, এটা কি রাশেদ? সে কোনো উত্তর দিল না। আমি এবার আর নিজেকে সামলে রাখতে পারলাম না। উঁচু গলায় বললাম, আমি তোমাকে জিজ্ঞেস করছি এটা কি? রাগে আর অপমানে পুরো স্টেটমেন্টের কাগজগুলো তার দিকে ছুঁড়ে মারলাম। কাগজগুলো বাতাসে উড়ে পুরো ব্যাংকের মেঝেতে ছড়িয়ে পড়লো। আমার গলাটা কেঁপে উঠলো। গহনা কিনেছো, গাড়ি কিনেছো, দামি জিনিস কিনেছো, সবই বুঝলাম, কিন্তু কবরের জায়গা কিনলে কেন? আর সেটা তোমার দুজনের নামে কেন? আমার কথা শুনে পুরো ব্যাংক নিস্তব্ধ হয়ে গেল। কর্মকর্তা থেকে শুরু করে গ্রাহক সবাই আমার দিকে তাকিয়ে আছে। ইমরান কাগজগুলো তুলে নিয়ে একের পর এক পড়তে শুরু করলো। প্রতিটি লাইন পড়ার সঙ্গে সঙ্গে তার মুখের রং বদলে যাচ্ছিল। শেষ পর্যন্ত সে টলতে টলতে পাশের চেয়ারে বসে পড়ল। মনে হচ্ছিল সে যেন এক মুহূর্তে সব হারিয়ে ফেলেছে। সাবিয়া ভয় পেয়ে তার কাছে ছুটে গেল। কাঁদতে কাঁদতে বলল, ইমরান, আমার কথা বিশ্বাস করো, কবরের জায়গাটা আমাদের জন্য না, বাবা মায়ের জন্য নেওয়া হয়েছিল। আমি তিক্ত হেসে বললাম, সত্যি? তারপর ধীরে ধীরে বললাম, তোমার শ্বশুর তো 3 বছর আগে গ্রামের পারিবারিক কবরস্থানে দাফন হয়েছে। আর এই কাগজে স্পষ্ট লেখা আছে নতুন কবরের জায়গাটা রাশেদ আর সাবিহার নামে নেওয়া হয়েছে। আমার কথা শেষ হতেই সাবিয়া আর কোনো উত্তর খুঁজে পেল না। তার মুখটা একেবারে সাদা হয়ে গেল। সব মিথ্যা যেন মুহূর্তেই ভেঙে পড়লো। ইমরান ধীরে ধীরে উঠে দাঁড়ালো। তার চোখ দুটো রক্তের মতো লাল। সারা জীবন শান্ত স্বভাবের মানুষটাকে আমি কখনো এমন দেখিনি। হঠাৎ করে সে নিজের রাগ নিয়ন্ত্রণ করতে পারলো না। সবার সামনে সাবিয়াকে একটি চড় মেরে বসলো। সাবিয়া ভারসাম্য হারিয়ে মেঝেতে পড়ে গেল। অবিশ্বাসে সে ইমরানের দিকে তাকিয়ে রইল। ইমরান রাগে কাঁপছিল। সে আবার তার দিকে এগিয়ে যেতেই ব্যাংকের নিরাপত্তা কর্মী আর কয়েকজন কর্মকর্তা দ্রুত এসে তাকে থামিয়ে দিল। চারিদিকে হইচই পড়ে গেছে। আমি রাশেদের সামনে গিয়ে দাঁড়ালাম। সে যেন পাথরের মূর্তির মতো নিশ্চুপ। আমি ধীরে বললাম, এ তো কেবল শুরু, সত্যিটা এখনো পুরো বের হয়নি। ব্যাংক কর্তৃপক্ষ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশের সঙ্গে যোগাযোগ করলেন। কিছুক্ষণ পর পুলিশ এসে আমাদের 4 জনকে থানায় নিয়ে গেল। সেখানে বসে আমি পুরো ঘটনা শুরু থেকে শেষ পর্যন্ত খুলে বললাম। ব্যাংকের সিল দেওয়া হিসাবের কাগজগুলো তদন্ত কর্মকর্তার হাতে তুলে দিলাম। ইমরান এক কোণে মাথা নিচু করে বসেছিল। তার চোখে ছিল ভাঙা বিশ্বাসের যন্ত্রণা। সাবিয়া তখনও কাঁদছিল, বারবার নিজেকে নির্দোষ প্রমাণ করার চেষ্টা করছিল। আর রাশেদ, সে পুরো সময় মাথা নিচু করে বসে রইল, একটা কথাও বলল না। হয়তো সে বুঝে গিয়েছিল এতদিন ধরে যে গোপন খেলাটা চালিয়ে এসেছে তার শেষ আজই। সব আনুষ্ঠানিকতা শেষ হতে অনেক রাত হয়ে গেল। আমরা থানা থেকে বেরিয়ে এলাম। ইমরান একবারও কারো দিকে তাকালো না, চুপচাপ অন্ধকার রাস্তা দিয়ে হাঁটতে শুরু করলো। সাবিয়া তার পেছনে দৌড়ে গিয়ে হাত ধরতে চাইলো, কিন্তু ইমরান ঝটকা দিয়ে হাত সরিয়ে দিল। ঘৃণা ভরা চোখে বলল, আর কোনোদিন আমার সামনে আসবে না। কিছুক্ষণ পর রাস্তার পাশে শুধু আমি আর রাশেদ দাঁড়িয়ে রইলাম। সে ধীরে মাথা তুলে আমার দিকে তাকালো, চোখে রাগ, ঘৃণা আর পরাজয়ের ছাপ। চাপা গলায় বলল, এবার নিশ্চয়ই তুমি খুশি? আমি কিছুক্ষণ তার দিকে তাকিয়ে রইলাম। অদ্ভুতভাবে বুকটা অনেক হালকা লাগছিল, কারণ আজ অন্তত আমি সত্যিটা জেনে গেছি। শান্ত গলায় শুধু একটা কথাই বললাম, আমাকে তালাক দাও। তারপরে একবারও পেছনে না তাকিয়ে সোজা হেঁটে চলে গেলাম। ধন্যবাদ সবাইকে এতক্ষণ গল্পটা শোনার জন্য। এটা ছিল গল্পের শেষ অংশ। কেমন লাগলো অবশ্যই জানাবেন। ইনশাল্লাহ আরো নতুন নতুন গল্প নিয়ে আবারও হাজির হয়ে যাব। আজকের মতো আল্লাহ হাফেজ।